গ্রেপ্তারি ক্ষমতা নিয়ে মাঠে নামছে সেনাবাহিনী। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। সেনাবাহিনী মাঠে নামছেন বলে জানিয়েছেন চট্টগ্রামে অনুষ্ঠিত সমন্বয় সভায় অংশগ্রহণকারী। বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। সম্মানিত সকমণ্ডলী, এই মাত্র পদত্যাগ করল প্রধানমন্ত্রী। যে কারণে প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন, যে শর্ত দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই সব বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপনা করব। এই মুহূর্তের গরম খবরটি অবশ্যই শুনে যাবেন। বিশেষ করে আওয়ামী লীগের মন্ত্রীদেরকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী কী বলেছেন সেই বিষয়গুলোও থাকবে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে কে বসেছেন এবং কিভাবে নির্বাচন হবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কী বলা হয়েছে, আসুন সম্পূর্ণ বিষয় জেনে আসি। গ্রেপ্তারি ক্ষমতা নিয়ে মাঠে নামছে সেনাবাহিনী। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। সেনাবাহিনী মাঠে নামছেন বলে জানিয়েছেন চট্টগ্রামে অনুষ্ঠিত সমন্বয় সভায় অংশগ্রহণকারী। বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। অভিযোগ ওঠে শুধুমাত্র বিএনপির পছন্দমতো ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতেই বাড়ানো হয় বিচারপতিদের অবসরের বয়সসীমা। হয়ে ওঠে বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ানোর উদ্দেশ্য যেন জেম হাসান অবসরের পরপরই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার ছোট আঁকড়া করে বিএনপি এগিয়ে যাচ্ছিল তাদের পরিকল্পনা মাফিক। এক পর্যায়ে প্রবল আন্দোলনের মধ্যে 2006 সালের অক্টোবরের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান কেএম হাসান। শুরু হয় নতুন বিতর্ক। সংবিধান অনুযায়ী সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব না নিলে আগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে আমন্ত্রণ জানাতে হবে। এছাড়াও 4টি বিকল্প ছিল সংবিধানে। এর সবকিছুকে পাশ কাটিয়ে সবকিছু উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে থাকেন ইয়াজউদ্দিন। রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করলে জারি করা হয় জরুরি অবস্থা। 28 অক্টোবর বিএনপি তার মহাসমাবেশে ডাক দিয়েছে এবং এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং তিনি গতকালকে একটা আলোচনায় বলেছেন যে আর মাত্র কটা দিন, এখন সপ্তাহ না, মাসও না, আর মাত্র কটা দিন এই সরকারকে চলে যেতে হবে। এবং আওয়ামী লীগও খুব চিন্তায় আছে, তারা বারবার হুমকি দিচ্ছে, তারা বারে দফায় দফায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মিটিং করতেছে, কি করণীয় সব করতেছে। ঠিক আছে, হয়তো মার্কিন বিশাল নিষেধাজ্ঞার ভয়ে পুলিশ আগের মতো রেসপন্স করতেছে না, বাট আওয়ামী লীগ চেষ্টা করতেছে যে পুলিশদেরকে ছলে বলে কৌশলে ভয়ভীতি দেখিয়ে যেভাবেই হোক বিএনপির বিরুদ্ধে নামাতে। কারণ ইতিপূর্বে যত বিএনপির মহাসমাবেশগুলো হয়েছে সব পুলিশ দিয়ে ঠান্ডা করেছে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, আপনারা জানেন। তো বিএনপির যে সহযোগী সংগঠনগুলো আছে, যে ছাত্রদল, যুবদল, এরা তো আছেই, প্লাস যে অন্যান্য যে দলগুলো, যে জোট আছে, যে জোনায়েদ সাকি, তারপর গণঅধিকার পরিষদ, বিপিনুর, মাহমুদুর রহমান মান্না, আসম আব্দুর রব, এরা সবাইও মাঠে নামবে। এরা পৃথকভাবে কর্মসূচি পালন করবে। জামাত ইসলামও পৃথকভাবে কর্মসূচি পালন করবে। এবং এখানে আবার সমকালের একটা খবর যে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ 3রা নভেম্বর। তার মানে ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলো কিন্তু থেমে নেই, এই দলগুলো মাঠে নামতেছে। তারা বলতেছে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী 27 অক্টোবর সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল এবং গুরুত্বপূর্ণ 3রা নভেম্বর ঢাকায় মহাসমাবেশে ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকালে বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বরে ছাত্র যুব সমাবেশে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির ও চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন। রেজাউল করিম বলেন যে ওবায়দুল কায়দার সাহেব বলেছেন দিল্লি আছে তো আমরা আছি, বলে দেওয়া বক্তব্যে প্রশ্ন আসে যে তিনি বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেন কিনা। সরকার দেশে উন্নয়নের কথা বলে সঠিক, কিন্তু নির্বাচন আয়োজনে ভয় পায় কেন? বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে উন্নয়ন হয়েছে, কারো বাবার টাকায় উন্নয়ন হয়নি। এই অবস্থায় আমরা বসে থাকবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন যে ভোটের ও ন্যায্য অধিকার আদায় করে মান সম্মান ইজ্জত রক্ষায় সমাবেশে উপস্থিত হয়েছি। 14 সালের নির্বাচন প্রহসন ছিল, 18 সালের নির্বাচন ছিল ডাকাত। সরকার মেঘাচুরি ডাকাতি লুটপাট করেছে, আবরারকে মেরেছে, দেশে লুটপাট করা স্বতন্ত্র করতেছে। আমরা সংগ্রাম করব, আমাদেরকে আন্দোলনের ময়দানে নামতে হবে, আমাদের বিশ্রামের কোনো সময় নাই, আমরা দিল্লির গোলামি মানব না, ইত্যাদি ইত্যাদি। শুক্রবার বিকালে বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বরে ছাত্র যুব সমাবেশে এই পীর মুফতি রেজাউল করিম ঘোষণা দেন। এবং আপনারা যদি ছবি দেখেন, হাজার হাজার মানুষ, মানে অন্তত হাজার হাজার বলি কি, লাখ লাখ মানুষ, এত মানুষ ইসলামী আন্দোলনের যে এত সমর্থক আছে এটা জানা ছিল না। মানে একদম বাইতুল মোকাররম এলাকায় অলি গলি চত্বর একদম সব ভরে গিয়েছিল। তো এই হচ্ছে অবস্থা। আবার আপনারা দেখুন যে খেলাফতে মজলিস আন্দোলনে নামতেছে মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে।
এখানে প্রথম আলোর খবর যে মামুনুল হক সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা। হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সহ কারাবন্দী ওলামায়ে কেরামদের মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর শুক্রবার বিকালে রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে সড়কে আয়োজিত যুব সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং যুব সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য আবুল হাসনাত জালালি বলেন যে মামুনুল হক সহ ওলামা কেরামদের মুক্তির দাবিতে আগামী 3রা নভেম্বর ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। 10ই নভেম্বর দেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে। আর আগামী 1লা ডিসেম্বর খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে রাজধানী ঢাকায় ছাত্র সমাবেশ হবে ইত্যাদি ইত্যাদি। সমাবেশে তারা বলেন যে ওবায়দুল কাদের বলেছেন যে শাপলা চত্বরের চেয়ে বিএনপির পরিস্থিতি ভয়াবহ হবে। তখন খেলাফতে মজলিস বলেন যে আপনার পরিণতি কি হবে তা কি বলতে পারেন? আপনারা খুনি, শাপলা চত্বরে আপনারা হাফেজ আলেমদের শহীদ করেছেন, মামুনুল হককে মুক্তি না দিলে নির্বাচনকে প্রতিহত করব। তো তারাও বিএনপির প্রতিটা সিম্পিটাইজ এটা বোঝাই যায়, তারা তাদের কথা এটা স্পষ্ট। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। এবং দর্শক, জামাত ইসলাম কিন্তু বসে নাই। আপনারা জানেন যে গত সপ্তাহে জামাত ইসলামের মূল দল এবং ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা যেই দুটো মিছিল 2 দিন করেছে, হাজার হাজার লোক ওই মিছিলে ছিল। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখন আর বাম ডান ইসলামী অ-ইসলামী কোনো কিছু নাই। যেই লোকই আপনার সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়, মিছিলের ডাক দেয়, সেইখানেই লক্ষ লক্ষ লোক এসে হাজির হয়। এখন এই হাসিনা কি এই পতনের ধ্বনি শুনতে পাচ্ছে? আমার মনে হয় শুনতে পাচ্ছে, কিন্তু তার আসলে কোনো উপায় নেই। এই কারণে তিনি গোধরে বসে আছেন। বাট খুব অচিরেই তাকে যেতে হবে এবং খুব অচিরেই বাংলাদেশ হাসিনা মুক্ত হবে। সুতরাং আমাদেরও আর সময় নেই। বাম ডান, অতি বাম অতি ডান, ইসলামী মধ্য যারা যা আছে, সবার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যে এই হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। তাহলেই দেশ বাঁচবে, দেশের জনগণ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে। প্রধানমন্ত্রী যে কোনো সময় পদত্যাগ করতে পারে, এই কথাটি বলে দিয়েছেন। এই প্রধানমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে এবার চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এবার তত্ত্বাবধায়ক সরকার কাকে দেওয়া হবে সেই নিয়ে আলোচনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনকালীন সরকার গঠন করবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। তবে সেই সরকার কেমনটি হবে সেমনটি বিষয়টিও কিন্তু ক্লিয়ার করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচনকালীন সরকার দিবে এবং সেই সরকারের মধ্যে প্রধানমন্ত্রী থাকবে, নির্বাচনকালীন সরকারের প্রধান, এবং তার মধ্যে বিভিন্ন নেতাকর্মীরা থাকবে বিভিন্ন দলের। কিন্তু সেটাও প্রধানমন্ত্রীর এই বিষয়টিও মেনে নিচ্ছেন না আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকেই, বিএনপির পক্ষ থেকে অনেকেই। সকলে চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার হোক এবং এক দফা এক দাবিতে তারা তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। আর কোনো দ্বিতীয় কর্মসূচি, দ্বিতীয় কোনো বক্তব্য তারা প্রধানমন্ত্রীর থেকে আশা করে না। এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি